I wasted some time on my social media like Facebook. নিশ্চয়ই ভালো আছেন আপনারা। মাসুম ভাই আপনার জন্য ঘন্টা লেট আমরা থ্যাংক ইউ সো মাচ। আলী আহমেদ, I do apologize brother। নিশ্চয়ই ভালো আছেন আপনারা কি খবর শুনেছেন? দ্য ব্রেকিং নিউজ, বাংলাদেশের নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার জন্য বিটিভিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ এর মানে হলো নির্বাচনের তারিখ, প্রধান উপদেষ্টা বা নির্বাচন কমিশনারের নির্বাচনের তফসিল ঘোষণার রেকর্ড যেটা প্রচার করা হয় সাধারণত, সেটার জন্য বিটিভিকে অনুরোধ জানিয়েছেন। অর্থাৎ নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে খুব শীঘ্রই। লেডিজ এন্ড জেন্টলম্যান, এর মানে হলো কি ঠিক 3 মাস পরে নির্বাচন হবে। বাই 12 মানে ডিসেম্বর 12 এনিথিং ঘোষণা হবে, মানে ফেব্রুয়ারি 12 বা অনওয়ার্ড বা আপওয়ার্ড নির্বাচন হবে, মোটামুটি কনফার্ম লেডিজ এন্ড জেন্টলম্যান। সো নির্বাচন হচ্ছে। এখন আমি প্রশ্ন করি, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এবং skeptical about election, those are expressed their concern, ladies and gentlemen, those were expressed their concern regarding election. What are you gonna say? I said that election will be held. আমি এখন দেখেন এই যে পলিটিক্যাল অ্যাসেসমেন্ট গুলা মানে কিভাবে আমরা করি আপনি দেখেন তো। এই যে মানে এই ঘটনাগুলো দেখেন, সবাই বলছে নির্বাচন হবে না, নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা দেখেন না। অনেক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যাদের সাথে কথা বলেছি আমি বলছি নির্বাচন হবে। একটি কারণে নির্বাচন না হওয়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে যে আমেরিকান গভর্নমেন্ট কোনোভাবে মনে করেন এরা আর 6 মাস থাকলে বা 1 বছর থাকুক, এই কাজ হবে তখন দেশের জন্য, তখন আমেরিকান গভর্নমেন্টই বাংলাদেশের জামায়াত ইসলামী, বিএনপি বা এনসিপি বা যারা আছে স্টেক হোল্ডার্স মানে নির্বাচনের জন্য, তাদের সাথে আলোচনা করে বলবে যে আপনারা এই সময়টা তাকে দেন, এবং এরা না করার কোনো সুযোগই তাদের সামনে আর নেই, থাকবে না তখন। কেননা যখন ওই লেভেল থেকে আপনার রিকোয়েস্টটা আসবে, আমি বলি নাই অবশেষে নির্বাচন হচ্ছে এবং নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে 2 থেকে 3 দিনের ভিতরেই আনুষ্ঠানিকভাবে বাই দ্য নির্বাচন ইলেকশন কমিশন। লেডিস এন্ড জেন্টলম্যান, সো সব জল্পনা কল্পনার অবসান শেষ হয়ে নির্বাচন বাংলাদেশে হচ্ছে একটা স্থিতিশীলতার জন্য, মানে চূড়ান্তভাবে এই নির্বাচনটা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে ভোট দিতে গিয়ে কোনো ভুল করলে আপনার সন্তানরা সারা জীবন কিন্তু পস্তাবে এবং আফসোস করবে এবং তাদের ভবিষ্যৎ মানে বিপদগ্রস্ত হবে, এটা আমি আপনাদেরকে নিশ্চিত বলতে পারি। এই নির্বাচন হবে বাংলাদেশি বেস এবং রিফর্মস করার জন্য। এই নির্বাচন যদি সত্যিকার অর্থে আপনি খালি 71 আর 72 নিয়ে পড়ে থাকেন আর এর ভিত্তিতে আপনি ভোট দেন, তাহলে আপনি আপনার সন্তান বা ভবিষ্যৎ প্রজন্মকে খাদে ফেলে দিয়ে যাচ্ছেন। মাথায় রাখবেন এটা। কারণ 54 বছর স্বাধীনতার আমরা পার করেছি, এখন আর এগুলো নিয়ে ডিসপিউট থাকার কোনো কথাই না। আর ইতিহাস এমন একটা মানে সেটেলড ইস্যু যে এটাকে আপনি পরিবর্তন করতেই পারবেন না কখনোই। সুতরাং উই গট টু লিভ বিয়ারিং দিস কাইন্ড অফ এক্সপেরিয়েন্স, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এই ইলেকশন বাংলাদেশের ইতিহাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলেকশন হবে, যে ইলেকশনটা নির্ধারণ করবে আগামী 50 বছরে বাংলাদেশ কেমন বাংলাদেশ চাই। এটা হবে মানে আগামী 50 বছর কিভাবে চলবে, এই নির্বাচনের রেজাল্টের উপরে নির্ভর করবে বাংলাদেশটাকে আপনি যেভাবে দেখতে চান এইভাবে। সো বি কেয়ারফুল অ্যান্ড বি প্রিপেয়ার্ড ফর দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান। প্রবাসীদের মোবাইলের ট্যাক্স নিয়ে কিছু বলেন। মূল ইস্যু থেকে আমরা সরে যাব এই কারণে, যদিও এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা আপনি মানে একটা কমেন্ট করেছেন এখানে, বিউটি 6838 আপনি করেছেন। আমি মনে করি যে 2টা মোবাইল, একটা কম্পিউটার, ল্যাপটপ বা প্রবাসীরা শুড বি অ্যালাউড টু ব্রিং ইন, বিকজ যে অবদান প্রবাসীদের বা যে অবস্থায় আছে প্রবাসীদেরকে 2টা আমি আপনাদের প্রবাসীদেরকে একটু বলে দিতে চাই, সরকারের এই আইন আপনারা মাইনেন না, বুঝছেন, দিয়েন না। খালি বড় ধরনের ফৌজদারি অপরাধ করবেন না, তবে এয়ারপোর্টে গিয়ে দিয়েন না, বেরিয়ে চলে আসবেন। কিছু মানে হাঙ্গামা লাগবে। এবং এরা কে করেছে এই প্রপোজটা, এই খুঁজছি আমি তারে আমরা খুঁজতেছি। মানে এই বিবেকহীন স্টুপিড প্রপোজালটা কে দিয়েছে প্রবাসীদের জন্য, আমরা তারা খুঁজতেছি। নাম বললে বলবেন। আমি আসিফ নজরুল এই কাজটা করতে পারেন না, উনি এটা করতে পারেন না। বাংলাদেশের মানে যারা এই কাজটা করেছেন এরা নিশ্চয়ই বাংলাদেশের মোবাইল মার্কেট, ইলেকট্রনিক্স মার্কেটের সাথে যোগসাজশ আছে, আর না হলে এই কাজ কখনোই করতেন না তারা। যদিও এখানে এটার অপব্যবহার হচ্ছে আনডাউটেবলি, রাইট? লাইক, সাবস্ক্রাইব, থ্যাংক ইউ সো মাচ। সো লেডিস এন্ড জেন্টলম্যান, নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনের সাথে সাথে কয়েকটা জিনিস ঘটবে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য। ডেফিনেটলি এই নির্বাচনটা দরকার, যেহেতু এখন সময় মানে শেষের পথে। এখানে একটা মারাত্মক ধরনের ঘটনা ঘটবে কিন্তু আগামীতে, সেটা হলো সবচেয়ে খারাপ, যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় এবং একটা সরকার গঠন হয়, সবচেয়ে খারাপ যে জিনিসটা মানে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে
এরা কিন্তু হচ্ছে আওয়ামী লীগ, মাথায় রাখবেন। এই যে নির্বাচন হবে, এই নির্বাচনের জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে, এটা মোটামুটি নিশ্চিত। বিএনপি গেলেও বিএনপিতে অনেক প্রগ্রেসিভ মানে ওই যে ধর্মবিরোধী যারা আছেন তারাও থাকবেন, মানে অনেকেই থাকবেন, মানে অর্থাৎ তখন এনসিপি যদি যায়, জামায়াত ইসলামীর বাইরে যদি যারা যারা আছে আমাদের সাথে তারা যদি যায়, দেশ শান্তি। জামায়াত ইসলামীর বিরোধীতে গেলেও তাদের কাছ থেকে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য কোনো কিছু আসবে না। অর্থাৎ এই নির্বাচনের পরে সবচেয়ে খারাপ সংবাদ বা খারাপ মানে মানে সময় যাদের আসবে তারা হচ্ছে আওয়ামী লীগ। এবং এই যে প্রতিদিন তারা হুমকি দামকি দেয়, একটু আগে বলে আসছি যে ধরে ফেলবো, খেয়ে ফেলবো, ছিঁড়ে ফেলবো, মেরে ফেলবো, শেষ করে ফেলবো, লিস্ট করতেছি, ভিডিও রেকর্ড আছে, এগুলো না করে আমি আওয়ামী লীগের যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলি, যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে ছিলাম আমি, মানে লিস্ট করেন কি কি করলে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরতে পারে। থ্যাংক ইউ সো মাচ এফটিডি। মানে কি কি করলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে। এই যে দৌড় মার সারা এই করেছে, তার বাড়ি রেকর্ড করেছে, তার এইগুলো করেছে, এগুলো না করে এগুলা করলে হয়তো আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা আছে। সন্ত্রাস দিয়ে আওয়ামী লীগ ফিরতে পারবে না, কিছুটা নুইসেন্স তৈরি করতে পারবে। আর নির্বাচনের পরে আমার ধারণা সবাই ঐক্যবদ্ধ হবে, সেখানে আপনাদের জন্য আরো খারাপ সময় অপেক্ষা করতেছে। এখন দেখেন না অনেকেই যারা আছেন মানে তুষামুদি তেল মারা চলছে আওয়ামী লীগের মানুষ যারা আছে। প্রশ্ন হলো আওয়ামী লীগের এরা তো ভোটার, এরা সবাই তো খারাপ কাজ করে নাই, নিশ্চয়ই এদের কাছে ভোট চাইতে হবে, ভোট পাইতে হবে, এটা মেকানিজম নিশ্চয়ই দলগুলা করবেন, তারা করুন এটা। আচ্ছা, সালাম আসুম ভাই, ওয়ালাইকুম আসসালাম ফ্রম ইউকে। সো লিডস এন্ড জেন্টলম্যান, আজকে আমি কয়েকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে যারা যোগ দিলেন তাদের উদ্দেশ্য হলো যে আমি সবাই বলছিলেন নির্বাচন হবে না, বিকজ দে ওয়ার ভেরি স্কেপটিক্যাল অ্যাবাউট দ্য ইলেকশন। আমি বলছিলাম যে ইলেকশন হবে, এবং সেটা প্রমাণ হলো ইলেকশন বাংলাদেশে হচ্ছে ফেব্রুয়ারিতে। কেউ ফেরাতে পারবে না, কোনো ষড়যন্ত্র, কোনো বয়ভীতি কেউ ফেরাতে পারবেন না। ইলেকশন বাংলাদেশে হচ্ছে, ইলেকশনের পরে আমরা নিশ্চয়ই একটা কসমোপলিটন বা এক্সোটিক গভর্নমেন্ট দেখতে পাবো, যে এক্সোটিক গভর্নমেন্টটা হবে এই বাংলাদেশের স্থিতিশীলতার জন্য এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অন্যতম কার্যকরী। আচ্ছা, ফুয়াদের উপর আক্রমণ, ফুয়াদ ভাইয়ের উপরে প্রথমেই বলি, ফুয়াদ ভাইয়ের উপরে আজকের যে আক্রমণ হয়েছে সেই আক্রমণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং এটাতে বলছেন বিএনপি কে জড়িত। I was taken aback when I came to know যে বিএনপির অ্যাক্টিভিস্টরা এখানে জড়িত। আমি মনে করি সেটা আওয়ামী লীগ, কেন না আওয়ামী লীগের এরা লিস্ট করেছে, অনেকেরই, এর মধ্যে আমাদেরও আছে, লিস্ট করেছে তারা কার কি করবে, কার কি ছিড়বে, মানে ছিড়বে তারা, মানে বিভিন্নভাবে চেষ্টা করবে তারা ডেফিনেটলি। বাট এটা আমি মনে করি আওয়ামী লীগের চিরতরে নিশ্চিহ্ন হওয়ার একটা পথে তারা অবলম্বন করে যাচ্ছে এই ক্ষেত্রে। কারণ সন্ত্রাস দিয়ে রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবে না আওয়ামী লীগ জীবনেও, এটা অলমোস্ট ইনএভাইটেবল, রাইট লিডস এন্ড জেন্টলম্যান। সো শুনুন, আমি আপনাকে বলি, এখন শুনি যে কে জড়িত। এটা একটা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আর যদি বিএনপির কেউ এখানে জড়িত থাকে তাহলে মনে রাখবেন বিএনপির জন্য বিপদ ডেকে আনছেন আপনারা। যদি বিএনপির কেউ এই কাজ করে থাকেন, বিএনপির জন্য বিএনপির সম্ভাবনাকে নষ্ট করার অংশ এটা আমি মনে করি। কেন জানেন? কারণ মনে রাখবেন আপনি, ভোটার কিন্তু সাধারণ জনগণ, ভোটার কিন্তু আওয়ামী লীগের ৭১ নিয়ে মানে ব্যবসা করা মানুষ যারা, এরা না। ভোটার হলো সাধারণ জনগণ। সাধারণ জনগণ সব দেখছে, এটা টোটালি বিএনপির বিপক্ষে যাবে এই ঘটনাটা। আমি বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির অ্যাক্টিভিস্ট যারা আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য একটা, এমন কিছু কাজ করবেন না যে কাজ করলে আপনাদের ভোট মানে কমে। মনে রাখবেন ভোট হবে, কিন্তু আমি ইলেকশন কমিশনের অনেকের সাথে আমার দেখা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে এই যে ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল আছেন না, সানাউল্লাহ, দিস গাই ইজ সো টাফ। এই লোক নির্বাচন কমিশনে থাকা অবস্থায় নির্বাচন বানচাল করা, নির্বাচন নিয়ে ২ নম্বরই করা নির্বাচন কমিশন থেকে, ইটস নট পসিবল। দিস গাই ইজ an iron man, serious tough guy, আর্মির লোক, ডেফিনেটলি serious tough gentleman, trust me। এই লোক সিরিয়াসলি কমিটেড এবং ইন্টিগ্রেটেড। তার ওনার কি বলে এটাকে, যেটাকে যে ইন্টিগ্রেশন যেটা এবং কমিটমেন্ট যেটা নির্বাচন এবং জাতির জন্য, এটা আনবিলিভেবল। আই মেট হিম, আমার সাথে কথা হয়, আমি বিশ্বাস করেন ওনারা এতটাই কমিটেড একটা নির্বাচন দেওয়ার বাংলাদেশের মানুষকে, আনবিলিভেবল। গাইজ, ডোন্ট ট্রাই টু সাবোটাজ দিস ইলেকশন, ইউ ক্যান নট ডু দ্যাট। এবং আবার বলি, সুতরাং ভোট হবে এবং নিরপেক্ষ ভোট হবে। এই ভোটে মানুষ যাকে ভোট দিবে উনি আগামীতে ক্ষমতায় যাবেন। সো বি কেয়ারফুল। কেন্দ্র দখল হলে সাথে সাথে কেন্দ্রের নির্বাচন বন্ধ হবে, বুঝবেন আপনি। সেকেন্ড থিং হলো, ওই আসনে যদি মানে
নির্দিষ্ট পরিমাণ মানে মানে আপনার ভোট সেন্টার যদি কোনো কারণে আক্রান্ত হয়, ওই আসনের নির্বাচন বন্ধ হয়ে যাবে। আপনি কল্পনা করেন, এবং এটা তারা বাস্তবায়ন করবেন, কারণ তারা এটা চাচ্ছেন বাস্তবায়ন করবেন, এবং এরা ভেরি কমিটেড এবং টাফ। এই যে আমরা দেখি না, অনেক প্রতিবাদ করতেছি, অনেকে অনেক কিছু চাননি এই সরকার করুক, যা চাননি সবই তারা করে ফেলছে। আপনি দেখেন না, মানে যার বিরোধিতা করেছেন সব তারা করে ফেলছে, যে কোনোভাবে হোক তারা অ্যাচিভ করেছে এবং তারা করে ফেলছে। সুতরাং আগামীতে এটা নিয়ে বানচাল করার এবং নির্বাচন নিয়ে কোনো কিছু সুযোগ পাবেন না, ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। এটা ঢাকা 7 আসনে নিয়ে কিছু বলেন, 7 নয় 8 হবে সম্ভবত, ডেথ এই আপনার গ্রুপ অফ ডেথ যাকে বলা হয়, আপনার সাদিক কাইয়ুম এবং আপনার কি বলে এই যে ওসমান হাদি সহ যারা আছেন তারা, তাদের ব্যাপারে আমি নিশ্চয়ই বলতে, বিএনপি ইজ নিউ আওয়ামী লীগ। আমি এতটুকু বলি, আপনারা বিএনপিকে বিপদে ফেলছেন। বিএনপির মানুষ দরকার, যে মানুষের চেহারা এবং কথাবার্তা সাপোর্ট শুনে মানুষ ভোট দিবে। আমরা এমন কিছু মানুষ দেখি অনলাইনে যারা বিএনপির স্লোগান দিচ্ছেন, এরা বিএনপির ভোট কমাচ্ছেন, ভোট বাড়াচ্ছেন না। সারাদিন এরা 71 নিয়ে এটা তুলে আনছেন, এবং আরেকজন দেখলাম 71 ক্লিপ নিয়ে আসছেন, এসে প্রমাণ করে যাচ্ছেন যে 71 এরা রাজনীতিতে শিশু, দেয়ার চাইল্ড টু দ্য পলিটিক্যাল অ্যাফেয়ার্স। চাইল্ড আপনাদের কাছে অনেক বড় মনে হতে পারে, মানে আমি আবার বলছি, জেনে শুনে বুঝে অ্যাসেস করে বলছি, দেয়ার চাইল্ড টু দ্য পলিটিক্যাল অ্যাফেয়ার্স, দে হ্যাভ নো আইডিয়া। এবং এরা মানে এরা দেশপ্রেমের চরম অভাব এদের ভিতরে, এটা মাথায় রাখবেন। এবং এরা প্রগ্রেসিভ না, পলিসি কাকে বলে, রিফর্মস কাকে বলে, এদের নাম আমরা শুনি নাই, বাট এখন তারা মনে করে তারা খুবই বুঝদার এবং আন্তর্জাতিক মানের এবং পৃথিবী বিখ্যাত। তারা দে নট, সবই ফুয়া, মানে 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 ওই যে বললাম না, মানে বুয়া এবং ফক্কিবাজ। এটাই হলো বাস্তবতা, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি আপনাদেরকে বলছি, ভাই, ম্যাঙ্গো তারেক হ্যাড সো মাচ পটেনশিয়াল। দেখুন, তারেক একজন বিপ্লবী মানুষ, কিন্তু তারেক রাজনীতি বুঝতে অক্ষম, এটা তার সবচেয়ে বড় সমস্যা। এবং সে কনসিস্টেন্স না তারেক, বুঝছেন? সে ডেফিনেটলি তাকে নিয়ে রাস্তাতে আন্দোলন করার মতো মানুষ সে, ডেফিনেটলি। বাট দেখুন, রাজনীতি একটা গভীর বিষয়, ইটস এ ডিপ, ভেরি ডিপ একটা সাবজেক্ট। এটা বোঝা সবার জন্য সম্ভব না, প্রচুর লেখাপড়া লাগে রাজনীতি বুঝতে গেলে, পলিটিক্যাল অ্যাফেয়ার্স বুঝতে গেলে। আপনি তো, আমরা যেটা মনে করি রাজনীতি যারা করেন 98% দেন আ পলিটিশিয়ান। তারা পলিটিক্যাল মানে একটা পার্টির নামে অ্যাক্টিভিজম করেন, মানে এই মানে মিছিল, মানে তোমার মানে আমার ভাই তোমার ভাই, আর ওলে গিয়া মানে মানে রক্তের বন্যায় বেশ হিসাবে অন্যায়, রাজপথ সারি নাই, বয়ে নাই, টয় নাই, এগুলা রাজপথ সারি নাই, অমুকের বয়ে নাই, অথচ সে ঘর থেকে স্লোগান দিচ্ছে। এটা কোনো কথা? এটা কোনো কথা? বলেন আপনি আমার, স্লোগান এটা দিচ্ছে সে ঘর থেকে, কিন্তু বলে যে রাজপথ সারি নাই, মানে এই সেই জন্য রাজপথে আইসে এটা দেন, তাহলে ঠিক আছে। মানে এই হলো বাংলাদেশের মানে দেয়ার মানে কি বলে অ্যাক্টিভিস্ট। দেখুন, আমি আপনাদেরকে বলি, পলিটিক্স জানতে, ওই যে আপনি দেখেন না, এই যে অনেকের চরিত্রখন ফাঁস হচ্ছে না, খুব বড় বড় পলিটিক্যাল মানে সাংবাদিক, এগুলা মানুষ এখন বুঝেছে এরা আসলে সবই বুয়া, সবই ফক্কিবাজ, এরা ফেক ক্যারেক্টার। They don't understand politics. This is the biggest problem. But আমরা মনে করি এরা পৃথিবী বিখ্যাত সাংবাদিক, পৃথিবী বিখ্যাত অমুক অনুসন্ধানী, অমুক। They're not. They're child to the political affairs. Trust me, তারা পলিটিক্স নিয়ে একটা ডিবেট করার ক্ষমতা রাখে না। যদি সত্যিকার অর্থে কেউ মানে পলিটিক্যাল ডিবেট যদি এসকালেট হয়, মানে পলিটিক্যাল ডিবেট যাকে বলে, কথা একটা বললাম এই সেখানে এসা আমরা অনেকে মনে করলাম। আচ্ছা, এইগুলা দেখেন, আমি আবার বলছি, এই যে এখন আমরা দেখি সারাদিন খালি 71 নিয়ে, মানে ফ্রম ব্রঙ্কস, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, সারাদিন 71 72 নিয়ে কথা হচ্ছে। দেখুন, আমি আপনাদেরকে বারবার বলছি, আমি সিক অফ ইট, অ্যান্ড আমি ভেরি প্রগ্রেসিভ গাই, আই এম এ কন্টেম্পোরারি ইন্ডিভিজুয়াল হু ওয়ান্টস টু সি, I mean, progress. I mean, honestly speaking, among reforms in the political system that could render a rule of law. But আমরা এটা দেখতেছি না। আমরা মানে বিশ্বাস করেন 98% টক শো হয় আননেসেসারি, এগুলো দরকারই নাই বাংলাদেশে এখন, কিন্তু উঠেই দেখেন এই আলোচনাগুলা। প্লিজ স্টপ ইট, ডু সামথিং বেটার ফর দ্য কান্ট্রি which will help us to restore democracy and rule of law in our country, ladies and gentlemen. What you guys are doing, this is rubbish. আমি আপনার ভাই ফারদিনে কেমন আছে? ফারদিনের কথা আপনারা বলবেন না? ফারদিনের আচ্ছা, ফারদিনের বিষয়টা একটু বলে দিই। ফারদিন হচ্ছে, ধরেন ফারদিন মানে সে হচ্ছে ভেরি অ্যাটাচ টু মি, মানে সে ধরেন তার মারে, ঠিক আছে, সব কিছু ঠিক আছে, মারে তো রেসপেক্ট করে, সবই ঠিক আছে, মার প্রতি আবার জান এমনি ঠিক আছে, কিন্তু সারাদিন আমার সাথে থাকে, ঘরে বাইরে যেখানে আসি, এই জন্য, এবং প্রতি ঘন্টা 3টা ফরমাইশ দেয়, এই করো সেই করো, কোনো কিছুই মানে তার মা যদি তার কাজের কথা বলে এসে দেয় আমারে,
তার বসে থাকলো এখানে, মানে এটা আমি হচ্ছে তার সবকিছুর মানে আপনার ধরেন কাজকর্ম থেকে লাগে, একদম কাজের ছেলে থেকে শুরু করে সবকিছু, এবং সে ভেরি এটা যেন সে আমার আজকে আমরা বলতে চাই মানে ড্যাডি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই মামি ডাজন্ট গো টু ওয়ার্ক, মানে সে খুব বিরক্ত হয়ে বলতেছে যে মামি কেন কাজে যায় না, তুমি মানে অফিসে যাও কেন, ওয়াই, এটা তার মানে ই ডাজন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। তার কথা হলো এখন যদি তাকে নিয়ে এসে জিজ্ঞেস করি যে হু ডু ওয়ান্ট টু গো টু ওয়ার্ক, উঠে বলবে যে আই ওয়ান্ট মামি টু গো টু ওয়ার্ক। মানে তার কথা হলো মামি গেলে সে যা ইচ্ছা তাই করতে পারলো, ঘরের ভিতরে তাণ্ডব চালাইতে পারলো, মানে কোন রুল নাই, রুল অফ ল নাই, মানে রুল অফ ল বুঝলেন তো, ডিসিপ্লিন নাই। আমার পেরে যারা, আমি তো দুর্বল তার প্রতি যেহেতু বেশি দুর্বল, মাও দুর্বল, বাট মা টাফ, আই এম নট। This is why he is very attached to me and everything he wants to do by myself, মানে by me. So এটাই হলো মেইন জিনিস। আর আমার তো মানে আমার সাথে you know what I mean, it's different. So এতটুকুই। So গড়ে থাকলে সে চায় যে ধরেন আমি অফিসে গেলেও সে মনে করে যে যাওয়ার দরকার নাই, মামি যাক, সে আমি গড়ে থাকি, সে থাকুক, এটাই হলো তার মেইন জিনিস। ধরেন আছে মানে অন্য লেভেলের। আচ্ছা গেল একটা জিনিস। সেকেন্ড থিং হলো, আর আমারও তার প্রতি তারে আমি আজ পর্যন্ত একটা তাপর মানে নেই, বুঝছেন, অনেক কিছু করে। আপনাদেরকে দেখাবো, এই দেখেন, আপনাদেরকে দেখায়, এটা কিন্তু ভাই $1200 মানে ল্যাপটপ, iCore 9, এই দেখেন, এই দেখছেন না, এই দেখেন, এটা ফার্দিনে করছে, বুঝছেন না। এর মানে না, এখন আমি ধরেন আমি আবার ওই যে iMac পছন্দ করি না, অনেস্টলি স্পিকিং। এই যে এখন আনছি, এই যে এটা নতুন, এটা কি, এটা হচ্ছে যে HP OmniBook, ভেরি নাইস। এটা হচ্ছে iCore 9, এবং এটা সবচেয়ে জিনিস হচ্ছে এটা ইটস ফ্লিপস, অর্থাৎ এটা এক ধরনের আইপ্যাড হিসেবে মানে ব্যবহার করতে পারবেন। আবার এটা 16 ইঞ্চিস অ্যান্ড টাচ স্ক্রিন, ফ্যান্টাস্টিক ল্যাপটপস, অনেস্টলি স্পিকিং। বাই দ্য ওয়ে, সো ধরেন ভেঙে ফেললো, আমি কিছুই তার বলি নাই, বুঝছেন, কারণ সাহটা করি নাই, কিছু করি নাই। আমার তার প্রতি আমি খুব দুর্বল, এটা সত্য, খুবই দুর্বল, বুঝছেন। বাট এনিওয়ে, সো মেন জিনিস, এবং আমি আপনাদেরকে বললাম তো সেদিন যে ফারদিন কিন্তু মানে স্কুলে এবার এই ইয়ারে প্রিন্সিপাল লিস্ট পাইছে। প্রিন্সিপাল লিস্ট হলো আমেরিকাতে তারা প্রতি ইয়ারে, এবং তারা একাডেমিক এক্সেলেন্সের জন্য ছাত্রদের একদম স্কুল থেকে শুরু করে কলেজ সব গেলে তারা কি দেয়, পুরস্কার দেয়, এবং সর্বোচ্চ গ্রেড যিনি পাবেন উনি হচ্ছে প্রিন্সিপাল লিস্ট। প্রার্থী কিন্তু আবার প্রিন্সিপাল লিস্ট পাইছে এবার এই মুহূর্তে, সেইগুলোর জন্য খুবই ভালো, মানে এমনি, বুঝছেন। এবং হিজ গুড, হিজ ডুইং গ্রেট, এবং হেলথ ওয়াইজ ইজ গ্রেট, অলরেডি 4.5 মানে ফিট অলরেডি সে, অর্থাৎ 4.5 ফুট হয়ে গেছে অলরেডি 9 বছরে, সে অনেক বড় হবে, লম্বা হবে, মানে ইজ ডুইং গ্রেট। আর এই কারণে আমিও তার প্রতি একটু দুর্বল মানসিকভাবে, এই জন্যই আর কি তার এই মূল সমস্যা, আর কিছু নাই। আমাদের তো 3 বেডরুমের ঘর, রাইট, অনেক দূরে আছে সে এখন বর্তমানে। যখনই তার মনে হবে এখানে আইসা হুদাই আননেসেসারি, অথচ তাকে আমি বলে আসছি, একেবারে একটা কন্ট্রাক্টের ভিতরে আসছি যে তুমি কোনো ডিস্টার্ব করতে পারো না, এখন আমি এখন কাজ করবো, এই করবো, সেই করবো, মানে তারপরে যখন তার ভালো লাগবে না বা মা তাকে কিছু বলবে, এখানে সাথে সাথে এখানে চলে আসবে, মানে আইসা সেদিন এসে বলতেছে রেডি ইউ হিট মামি রাইট নাও, বুঝছেন, মানে তার মনে সময় কিছু বলছে, এগুলাই। তো বাই দ্য ওয়ে শুনেন, আমি আজকে যে আমার সাবজেক্টটা সেটা হচ্ছে যে আপনার মূল সাবজেক্ট হলো নির্বাচন হচ্ছে বাংলাদেশে, এবং নির্বাচন এই ফেরাতে পারবে না কেউ। তো অনেকে বলছিলেন যে নির্বাচন হবে না, আমি তখন বলছিলাম যে বাংলাদেশে নির্বাচন কেউ বানচাল করতে পারবেন না। কেন বানচাল করতে পারবেন না? কারণ আমি আমার পলিটিক্যাল অ্যাসেসমেন্ট করে, দেখেন এক একটা অ্যাসেসমেন্ট আমি দিয়ে রাখি, আজকাল পরশু গিয়ে এটা কীভাবে ফলে। আমি বলছিলাম যে আপনার নির্বাচন কোনো অবস্থাতেই ফেরাতে পারবে না কেউ, মানে না হওয়ার, বলছে না ডক্টর ক্ষমতা থাকতে চায়, এই লোকগুলা অনলাইনে এসে আমাদেরকে জ্ঞান দেয়। আপনি দেখেন, এই জন্য আমি বলছি আপনাদেরকে, কেন আমি এগুলা মনে করিয়ে দিতে চাই, এই জন্যই মনে করিয়ে দিতে চাই যে ওনাদের পলিটিক্যাল অ্যাসেসমেন্ট সম্বন্ধে আপনারা সচেতন থাকবেন। ওনারা বলে কি নির্বাচন হচ্ছে না, কোনো সম্ভাবনাই দেখেন না। আমি বলছি নির্বাচন একটি কারণে না হতে পারে, সেটা আমি বলেছি আগেও, আবার বলছি, রিপিট করতেছি, এই মাত্র যারা যোগ দিলেন, একটি কারণে নির্বাচন না হতে পারতো, সেটা হচ্ছে যদি ইউএস গভর্নমেন্ট মনে করে যে না ডক্টর মোদী গভর্নমেন্ট বাংলাদেশে আরো কিছু থাকেন না, সমস্যা কি, রাইট, বাংলাদেশের জন্য কাজ করুক উনি, আমরা সমর্থন দিয়ে যাবো আপনাকে, আপনি থাকতে চাইলে থাকতে পারেন। তখন ইউএস গভর্নমেন্টই তারাই আবার বিএনপি জামাতের সাথে এটা বলতো, তারা যে আমরা মনে করি 6 মাস পরে নির্বাচন হলে ভালো হয়, এই কাজ হবে বাংলাদেশে, আমরা চাই বাংলাদেশের উন্নতি, তারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার দেখেন, সে দ্যাট দে আর নট টেকিং এভরিথিং। সো এর বাহিরে বা আন্তর্জাতিক রাজনীতির কোনো মেকানিজম বা পলিসির কারণে, আর না হলে ডক্টর নিজের ইচ্ছায় এক্সটেনশন করে ক্ষমতা থাকবেন, মানে নির্বাচন দিবেন না, প্রতারণা করে যাওয়া শেখ হাসিনার মতো, ইটস নট গোয়িং টু হ্যাপেন। He wouldn't do that and he cannot do that right now যে অবস্থা। এবং দেখেন এক্স্যাক্টলি এই যে আজকে তারা মানে বিটিভিকে চিঠি দিয়েছেন, তারপর নির্বাচনের তফসিল ঘোষণা হবে কিছুদিনের ভিতরেই, মানে 2-1 দিনের ভিতরে, যেহেতু 12 তারিখ ফেব্রুয়ারি যদি ইলেকশন হয়, তাহলে ওই ক্ষেত্রে আপনি দেখেন মানে ঘটনা
যে তাহলে মানে 3 মাস আগে যদি তফসিল ঘোষণা করতেই হয় তাহলে 12 তারিখের ভিতরেই তারা আপনার ঘোষণা করবেন এটা তফসিল, এর মানে হচ্ছে 3 মাস পরে নির্বাচন হবে। ইলেকশন গোয়িং টু বি হেল্ড, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এই ইলেকশনটা বাংলাদেশের ইতিহাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ইলেকশনে যদি ভোট দিতে, সঠিক মানুষকে ভোট দিতে ব্যর্থ হন, এই দেশের আর অস্তিত্ব আপনারা খুঁজে পাবেন না। মনে রাখবেন, আমাদের রাজনীতিবিদরা যেহেতু 90% লেখাপড়া কম, লেখাপড়া নাই, লেখাপড়া যাদের আছে তাদের আরো সমস্যা হলো তারা রাজনীতিতে দেশে আছে বা যে এরিয়াতে আছে ওই বিষয়ে তারা খুব অজ্ঞ। ফর এক্সাম্পল, পৃথিবীটা কিভাবে এত ডেভেলপ হলো, মানে উন্নত বিশ্ব যারা সিরিয়াস ডেমোক্রেটিক রাষ্ট্র যেগুলা, এগুলোর সম্বন্ধে তার কোনো আইডিয়া নেই। আপনি জান না, আমি একটা রাজনীতিবিদকে জিজ্ঞেস করেন সেনেটর এবং কংগ্রেসম্যানের মধ্যে, ইউএস সেনেটর কংগ্রেসম্যানের মধ্যে পার্থক্যটা কি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমার এই ভিডিও না দেখে যদি তারা এটা না দেখে, 90% রাজনীতিবিদ বা এমপিতে যারা মানে নির্বাচন করবেন, they have no idea what the shit is this. Trust me, they cannot tell you that. আমি আপনাকে গ্যারান্টি দিলাম এরা বলতে পারবেন না এটা। এর মানে কি, সিস্টেম মানে মানে প্রতিষ্ঠিত করতে যারা করবেন বা প্রপোজ করবেন তারাই সিস্টেম সম্বন্ধে অজ্ঞ। এখন আপনি যদি মনে করেন যে আপনি বাংলাদেশের রাজনীতি শিখে আপনি বাংলাদেশের রাজনীতি রুল অফ ল বা প্রতিষ্ঠা করবেন, you cannot do that because there is no politics in Bangladesh. But it's nothing good in our political system. যা আছে সেগুলো হচ্ছে চামচামি আর বান্থ ধারণা আর মানে ব্যর্থ জিনিস নিয়ে সারাদিন ঘাটাঘাটি করা। কি 71-এ আমি এই করেছি, 71-এ এই করেছি, 71-এ কেন হইল না। 54 বছর পরে পৃথিবীতে একটা জাতি এবং রাষ্ট্র দেখাতে পারবেন না যারা 54 বছরের ইতিহাস নিয়ে প্রতিদিন বক্তব্য দেয়, নট এ সিঙ্গেল ওয়ান দেখাতে পারবেন না। অথচ একটি বড় বিটার এক্সপেরিয়েন্সও আছে মানে বিভিন্ন যুদ্ধে পৃথিবীতে। নাও doesn't mean that I'm undermining the sacrifices that our people did. No, not at all. But when it's a matter of generation's future or country's future, you got to put aside many things. I mean, for your personal experience, from your, I mean, honestly speaking, for maybe your for professional experience. What you have to do, you have to put nations and people's interest first. And if you do that, you got to talk about the policy and the progressive politics. And we don't see that in our politics. That is the problem. So, এখন এইবার দেখেন লেখাপড়া জানা মানুষকে গুরুত্ব দিয়ে দেওয়া হচ্ছে, এটা আমরা দেখি না এর আগে দেওয়া হচ্ছে, সবই যে দেওয়া হচ্ছে, বিশেষ করে বিএনপিতে সবই দেওয়া হচ্ছে, এটা আমি বলি না, বলার সুযোগই নাই। তবে দেওয়ার চেষ্টা করেছেন তারা কোনো কোনো ক্ষেত্রে আবেগের বশবর্তী হয়ে, কোনো কোনো ক্ষেত্রে মানে প্রার্থী দিচ্ছেন আবেগের মানে রাখবেন, ইমোশন ডাজন্ট ওয়ার্ক in the when it's a matter of state or generation's future. There is no emotion. Shouldn't be any emotional decision. Maybe something like that. এটা আপনি করতে, কিন্তু আপনারা এটা করেছেন। ধরেন মুগদের বাই যে তাকে বলছেন মানে প্রথমে যদিও তাকে বাদ দিয়ে দিয়েছেন যে নির্বাচন করবেন, নো হি শুডন্ট বি বিকজ হি ইজ নট রেডি টু বি অ্যান এমপি, রাইট? ওই ক্ষেত্রে স্যাক্রিফাইসের বিভিন্নভাবে দিতে হয়, মার্শাল দিতে হয় বা এগুলা দিতে হয়। তো আমরা দেখি, আমরা আমাদের বক্তব্য একটাই, এবং এই যে আমরা এই পরিবর্তনটা চাই। কি পরিবর্তনটা চাই? আমরা এই পরিবর্তনটা চাই যে আপনি বিরোধী দলের এমপি হলে আপনার কোনো পাওয়ার নাই, সরকারি দলের এমপি হলে আপনার পাওয়ার। পৃথিবীতে বা মোস্ট অ্যাডভান্স গণতান্ত্রিক রাষ্ট্রে এগুলো হয় না। এখানে একজন কংগ্রেসম্যানের যে সুযোগ সুবিধা, বেতন, সুযোগ সুবিধা ওনার যা আছে একদম মানে একদম লাইক আমরা বলি না যে একদম কাঁধে কাঁধ মিলিয়ে একজন সরকারি এবং মানে এখানে সরকারি বেসরকারি এমপি, কংগ্রেসম্যান, সেনেটর বলতে কোনো শব্দ নাই, বরং ওনাদের আরো বেশি মূল্য যদি হাতে নিতে পারে একটা ভোটের জন্য আরো বেশি মূল্য উন্নতি হয়। কিন্তু বাংলাদেশে দেখেন এটা তারা প্রতিষ্ঠা করেছেন কি, এটা প্রতিষ্ঠা করেছেন যে আপনি যদি সরকারি এমপি না পান তাহলে এমপি হয়ে লাভ নাই। এগুলোর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে লেডিস এন্ড জেন্টলম্যান। আমাদেরকে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সিস্টেম যেগুলো আছে সেগুলা ফলো করতে হবে, কিন্তু আমরা এগুলো দেখি না। আচ্ছা, এখন আসি নিকোলের মানে সাংবাদিক যে নিকোল, যে তার মানে কিছু কথা নিয়ে অনেকেই বলছেন যে নিকোল কিন্তু অনেকদিন থেকে দালালি করে আসছে, আমরা এটা জানিও না। আমরা দেখি তাকে যমুনা টেলিভিশনে সেই কাজগুলো করে, এবং আপনার বড় বড় খুবই, আমি গতকালকে বলেছি, আমি আওয়ামী লীগের মানুষের সাথে তার ব্যবহার দেখার পরে, এবং আরেকজন আছে দীপ্তি চৌধুরী, আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট হার, এগুলো সব হচ্ছে বামপন্থী ধারণার। মনে রাখবেন, এই যেগুলো দেখেন না সব হচ্ছে বামপন্থী স্টাইলের। এরা মনে প্রাণে জ্ঞানে এরা ভারতকে প্রমোট করে থাকে বাংলাদেশে। দিস ইজ দ্য প্রবলেম। এবং এদেরকে কখনো বিশ্বাস করবেন না। যখন দেখবেন বাংলাদেশি জাতীয়তাবাদে প্রচন্ড বিশ্বাসী মানুষ আছে, এদেরকে বিশ্বাস করবেন। বাংলাদেশি জাতীয়তাবাদ যারা বিশ্বাস করে, এর মানে না বিএনপির বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশি জাতীয়তাবাদ বলতে আমি, ইট ইজ প্রপোজড বাই প্রেসিডেন্ট অ্যান্ড ইনভেন্টেড বাই প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এটা আমাদের কোর ভ্যালু হওয়া উচিত সবার।
এর মানে না যে আপনাকে বিএনপি করতে হবে। আপনি বিএনপি না করলেও বাংলাদেশি জাতীয়তাবাদী আপনাকে বিশ্বাসী হতে হবে, যে আওয়ামী লীগ নাই। দিস ইজ ওয়ার দ্য প্রবলেম ইজ, দ্যাটস ওয়াই তারা এগুলো নিয়েছে। তো আমাদের এতটুকু বলি, এবং আমি গতকালকে বলেছি লেডিস এন্ড জেন্টলম্যান, যে ধরেন বাংলাদেশি জাতীয়তাবাদী যারা বিশ্বাস করবেন এবং আপনার ভারতের পলিসি সম্বন্ধে যারা সচেতন থাকবেন, একটা জিনিস মাথায় রাখবেন, ভারত বাংলাদেশকে কখনোই ছেড়ে দিবে না, তারা বাংলাদেশকে ছেড়ে দিবে না। এটা আমি আবার বলছি, আমরা সবসময় বলে থাকি যারা ওই লেভেলে চিন্তা চেতনায় যুক্ত তারা জানেন ভারত বাংলাদেশকে কখনো শান্তি থাকতে দেবে না। কারণ কি, এটা তাদের একটা এর আগে তারা করতো না, এটা শেখ হাসিনা করে দিয়ে গেছে। অর্থাৎ ভারতকে তারা বাংলাদেশকে তাদের বাজার হিসেবে রাখার জন্য তারা কোটি কোটি শত শত হাজার কোটি টাকা রুপি তারা ইনভেস্ট করেছে তারা, এবং এটা তারা ছাড়তে পারে নাই, এই যে তারা মেনে নিতে পারে নাই এই পরাজয়, যে কারণে এখন পর্যন্ত তারা মনে করেন যে এটা বাস্তবায়ন হচ্ছে। ধরুন তারা এখন বলছেন শেখ হাসিনা বাংলাদেশে যাবেন কিনা তার সিদ্ধান্ত, অথচ বাংলাদেশের সাথে যে আপনার যে চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি, সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে তারা দিতে বাধ্য। এখন প্রশ্ন হলো, শেখ হাসিনাকে অথবা বড় লেভেলের ফিগার উনি নাও দিতে পারে, কিন্তু বাকি যারা আছে তাদেরকে দেওয়া উচিত। না দিলে বাংলাদেশ, এবং এই যে ধরেন ভারত এখন অপেক্ষা করতেছে নির্বাচন হয়, এখন এই নির্বাচনে এখানে জামাতের যেটা হবে, এই নির্বাচনে জামাতের সবচেয়ে বড় পরাশক্তি যেটা প্রতিদ্বন্দ্বী পার্টি যারা আছে বা বিপক্ষ পার্টি যারা কাজ করবে ডে অ্যান্ড নাইট পরাশক্তি হিসাবে, তারা হচ্ছে ভারত কখনোই চাইবে না জামাত ক্ষমতায় আসুক, নো ওয়ে, তারা চাইবে না। কেননা তারা জামাত সম্বন্ধে জানে এরা এরা ভারতের আগ্রাসন বিরোধী, মনে রাখবেন। এখন জিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও কিন্তু এই আগ্রাসন বিরোধী, বেগম খালেদা জিয়া, কিন্তু বিএনপির বাকি যারা আছেন উইল হ্যাভ ইট আউট অ্যাবাউট দ্যাট, মেবি তারা চাইবেন। কিন্তু যদি সত্যিকার অর্থে জিয়াউর রহমানের রাজনীতিতে পছন্দ করেন বা বেগম খালেদা জিয়া পর্যন্ত, তাহলে আপনি ধরে নেবেন হয়তো তারা অনেক সুন্দর ব্যবহার করবেন তাদের সামনে, যেটা আমরা চাই, কিন্তু বাংলাদেশের স্বার্থ বা বাংলাদেশকে ভারতীয় করদ রাজ্য বানানোর কোনো প্রক্রিয়াতে সায় দিবেন না এবং হতে দিবেন না। এটাই হলো সবচেয়ে বড় বাস্তবতা। সুতরাং জামাত ইসলামের জন্য আছে, এবং আওয়ামী লীগ চাইবে নির্বাচন বানচাল করে। মনে রাখবেন, আওয়ামী লীগকে ফিরতে গেলে বাংলাদেশে কেওয়াস সৃষ্টি করতে হবে, আর এই কেওয়াস ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই ফিরতে পারবে না, জীবনে ফিরতে পারবে না, অলমোস্ট ইম্পসিবল। এই জন্য আমরা এই যে নির্বাচনটা ধরুন আওয়ামী লীগের চ্যালেঞ্জেরও নির্বাচন হতেই দেবে না, কিন্তু নির্বাচন হবে। আপনারা ওই যে মানুষের ভিতরে একটা অসন্তোষী একটা কেওয়াস সৃষ্টি করা বা ধারণা সৃষ্টি করা, ডক্টর ইউনূস থাকতে চায়, উনি নির্বাচন হবে না। নির্বাচন হচ্ছে বাংলাদেশে, এবং এই নির্বাচনের পরে সবচেয়ে খারাপ পজিশনে পড়বে আওয়ামী লীগ। আবার আগেও বলছি, আবার বলছি, কেননা জামাত গেলে আমি যতটুকু শুনেছি জাতীয় সরকার গঠন করবে জামাত, জাতীয় সরকার, অর্থাৎ এখানে বিএনপির মানুষও জামাতের সরকার থাকতে পারে। আর বিএনপি গেলে হয়তো জামাতের কেউ না থাকবে, কিন্তু জামাতের বাহিরে যারা আছে সবাই বিএনপির দুই একজন বিএনপি সরকার থাকবে, এটা আমার বিশ্বাস। কেননা যদি এটা বোঝা যায় যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে রাষ্ট্র ক্ষমতা থাকার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য, আর না হলে বিপদ হবে। কেননা আগামীতে সবচেয়ে মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে শেখ হাসিনা নেওয়ার। আর যদি জাতীয় সরকার হয়, তাহলে কাউকে ইউজ করে বাংলাদেশে আর কোনো কেওয়াস সৃষ্টি করতে পারবেন না। দেয়ারফর আওয়ামী লীগ হয়তো চিরজীবনের জন্য আওয়ামী লীগের রাজনীতি নিশ্চিহ্ন হতেই যাচ্ছে বাংলাদেশে নির্বাচনের পরে, এটা আমি নির্দ্বিধায় এটা আমি বলতে পারি। কেননা বিএনপি জামাতের সহযোগিতা ছাড়া জীবনে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগ, এই জীবনে পারবে না। বাকি সব দল যদি ঐক্যবদ্ধ হয় তাও পারবে না। আর আওয়ামী লীগ যেভাবে এখন সন্ত্রাস ছড়াচ্ছে চতুর্দিকে, ওই দেখেন আপনি দেখলাম বেশা ফুয়াদ ভাইকে এই নিউ ইয়র্কে তাকে এক টুকাই, আমি তাকে তার চিনছি এখন, এই টুকাই ফোন দিয়ে তার বাড়ির অ্যাড্রেস বলছে। এইভাবে কি আওয়ামী লীগ ফিরতে পারবে? কখনোই না, কারণ মানুষ জনগণ আওয়ামী লীগ বিরোধী, এখানে ফিরা অলমোস্ট ইম্পসিবল, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আপনি বলছেন ভাই লড়াই করার জন্য কি কি কিনতে হবে? ভাই লড়াই করার জন্য কি কি কিনতে হবে? আচ্ছা, পুতিন খলিলুর রহমানকে কি বার্তা দিবেন বলে রাশিয়া, আমি আপনাকে বলি, আমেরিকা যদি ঠিক থাকে, সুতিন কোনো কাজ হবে না, পৃথিবীর কেউ কিছু করতে পারবে না, কোনো কিছু, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আর রাশিয়া ইলেকশন ম্যানিপুলেট করে না, তবে রাশিয়ার একটা অসাধারণ ক্ষমতা আছে, সেটা কি জানেন? অনলাইনে বা ইন্টারনেটের যেটাকে আমরা বলি যে কি বলে এটাকে আমরা বলি ধরেন ডিসরাপ্ট করা, ওই যে অনলাইনে বা ইন্টারনেট ভিত্তিক যে ডিসরাপশন, যেটা দে আর দ্য মাস্টার অফ ইট। রাশিয়ান হ্যাকার যারা আছে বা যারা আছে, ক্রিমিনাল যারা আছে, সাইবার ক্রিমিনাল যারা আছে, দে ডেঞ্জারাস, দে ক্যান ডু দ্যাট। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, তবে এখানে ব্যালটের মাধ্যমে ভোট হবে, সুতরাং ইটস নট গোয়িং টু হ্যাপেন। আর রাশিয়া
আমার মনে হয় না কোনো অবস্থাতেই বাংলাদেশকে দুশ্মন মনে করে, নো ওয়ে। এটা আমি রাশিয়া কিন্তু পৃথিবীতে সবচেয়ে সেরা, কিন্তু রাশিয়ানরা, মাথায় রাখবেন, নাম্বার ওয়ান। এর ভিতরে ইন্ডিয়ানরা আছে, দে উইল ট্রাই টু সাপোর্ট আস দ্যাট, বাট অ্যাজ লং অ্যাজ ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন আর উইথ আস, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এরা কোনো বড় ফ্যাক্টর না বা কোনো পাওয়ার না। কেননা মনে রাখবেন, রাশিয়ার সাথে বাংলাদেশ যদি টোটাল সম্পর্ক চিহ্ন করে, নাথিং গোনা হ্যাপেন। ওয়াই? বিকজ উই ডু নট ইউজ এ সিঙ্গেল মানে আপনার অ্যামাউন্ট অফ রাশিয়ান প্রোডাক্টস ইন বাংলাদেশ, উই ডোন্ট। দিস ট্রু। পারমাণবিক একটা প্রকল্প আছে, এর বাইরে বাংলাদেশের কোনো কিছু আমরা রাশিয়ান প্রোডাক্ট, রাশিয়ান তো আর কোনো প্রোডাক্ট নাই অস্ত্র ছাড়া, তা তো আর কোনো কিছু করে না। আর আছে রাশিয়ান সম্মত অন্য জিনিস যেগুলো আমরা ইউজ করি না। সুতরাং রাশিয়া নিয়ে আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এরপরে ধরেন ভারতের জন্য সবচেয়ে চিন্তার বিষয় হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। কেননা কারণ ডক্টর ইউনূসের ইনফ্লুয়েন্সের কারণে। এবং এখানে একটা জিনিস বলে রাখি, আমি যেটা শুনেছি, জামাত ইসলাম ক্ষমতায় গেলে ডক্টর ইউনূস উইল বি দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট। রাইট ইট ডাউন। জামায়াত ক্ষমতায় গেলে মানে ডক্টর মোহাম্মদ ইউনূস উইল বি দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট। দেন হোয়াটস গোনা হ্যাপেন? What is going to happen? America, European Union, and the and all the Western countries, you see that the relationship, what kind of relationship will be? এবং জামাত ইসলামের এটা হবে, এবং রাশিয়া গেলে, এবং বিএনপি গেলেও মানে হলে ভালো হবে। কিন্তু সমস্যা হলো বিএনপির মানে ভারতের মোহাম্মদ ইউনূস মানে গভর্নমেন্টে থাকবেন, মানে অর্থাৎ এই গভর্নমেন্ট, কারণ ডক্টর ইউনূস কিন্তু ভারতের শত্রু, আওয়ামী লীগের শত্রু, মাথায় রাখবেন। নাম্বার ওয়ান, ভারতের শত্রু এবং আপনার কিসের শত্রু? আওয়ামী লীগের শত্রু। সুতরাং তারা কোনো এটা সহজে এটা তারা চাইবে না। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি, জামাত ইসলামী ক্ষমতায় গেলে, যতটুকু আমি শুনেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস উইল বি দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট। দ্যাটস গোনা বি ব্যাড। সো চাইলেই এই সরকারকে আপনি মানে বিপদে ফেলতে পারবেন না, কারণ ওই জায়গাতেই থাকবে একজন মানুষ। বিএনপি গেলে বেগম খালেদা জিয়া যদি সুস্থ থাকেন, ওনাকে যদি আল্লাহ সুস্থ করে দেন, আমি আপনাকে এটাও বলতে পারি, that's going to happen too over there too. মাথায় রাখবেন, যদি বেগম খালেদা জিয়া সুস্থ থাকেন, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। আর না হলে ডক্টর ইউনূসকে দূরে সরে রাখার চেষ্টা করা হবে বিএনপি গেলে, মানে বিএনপির মানে কিছু মানুষের কারণে। তারা মনে করবেন যে ভারতকে খুশি করার জন্য। উই ডোন্ট হ্যাভ টু মেক দেম হ্যাপি, উই শুড নট, বিকজ মনে রাখবেন পার্সোনাল হ্যাপিনেসের কোনো দরকার নেই। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, রাষ্ট্রের আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক যেটা, সেটাই আমাদের দরকার, যেটা মানে ফেয়ার অ্যান্ড স্কোয়ার। বেগম খালেদা জিয়া সুস্পষ্টভাবে অনেকবারই বলেছেন যে আপনার যে আমরা ভালো সম্পর্ক চাই, যেটা ভাইরাল হয়েছে কিছুদিন আগেও। তবে সম্পর্কটা হবে মানে সমতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে। এইটা যদি আমরা করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি, আমাদের আর কোনো সমস্যা নেই। আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমরা ভারতকে সুস্পষ্টভাবে এই বার্তা দিতে পারি নাই যে আপনারা যদি বন্ধু হয়ে থাকতে চান, রক্ত দিব আপনাদের জন্য, রক্ত দিব আমরা প্রয়োজনে, মানে একটা মানে কথা বললাম। কিন্তু আপনারা যদি শত্রুতা করেন, উই নট উইথ ইউ এনিমোর। এটা যদি প্রতিষ্ঠা এবং দায়িত্বহীন ভাষা সুস্পষ্টভাবে আমরা বলতে পারি, যে এবার বলা হয়েছে, তাহলে ভারত এগুলো করবে না। মনে রাখবেন, ভারত কিন্তু খুব শক্তের বক্ত নরমের জন, এরা মাথায় রাখবেন। এরা পাকিস্তানের সাথে এগুলো করে না, আমাদের সাথে এগুলো করে। কেন করে? আর আজকে দেখলাম একজন প্রপাগান্ডা ছড়াচ্ছেন। প্রপাগান্ডা কে ছড়াচ্ছেন আমি আপনাদেরকে বলি। সেটা হলো আমাদের জুলকানায়েক সায়ের ভাই। উনি কিন্তু একটা মিথ্যা তত্ত্ব দিয়ে মানে একটা বক্তব্য দিচ্ছেন। আমি জানি না ওনারা এখন কি হলো, উনি 1971 বিষয় এসে নিয়ে আসছেন, এবং মানে পাকিস্তান আর বাংলাদেশের মানে জন্য যুক্তরাষ্ট্রের ভিসা। আপনারা কি জানেন যে এইগুলা, এই যে এই তত্ত্বগুলা, এই দেশে আমি তো বসবাস করে আসছি, রাইট? আমি উনার আগে এই দেশে গেছি, রাইট? আর আমার 14 বংশ এখানে, জানেন তো। তো এটা কোনো রাজনৈতিক কারণে নয়, উনারা বোঝাচ্ছেন এটা রাজনৈতিক কারণে। এই ভিসা সিস্টেম সবচেয়ে ইউজ করেছে বাংলাদেশ এবং পাকিস্তানিরা, সবচেয়ে বেশি ইউজ করেছে মানে বাংলাদেশি এবং পাকিস্তানিরা, আর হচ্ছে নাইজেরিয়ানরা। আপনি দেখেন, মানে ব্রিটেনের ইমিগ্রেশন ব্যবস্থা আর আলবেনিয়ানরা। আর স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে এশিয়ার মধ্যে সবচেয়ে নাম্বার 1 পাকিস্তান এবং বাংলাদেশ। যারাই যায় কেউ আসতে চায় না। ভারতীয়রা অনেকে গেলেও পড়ালেখা করে আবার চলে আসে, কারণ তারা অন্য যারা যায় এরা মোটামুটি ভারতীয়রা, তাদের সেক্টর আছে, আইটি সেক্টর আছে। মানে সবচেয়ে বেশি মানে ফ্রড, মানে অন্য ভিসায় ফ্রড হয়েছে কানাডা এবং যুক্তরাষ্ট্রের ভারতীয়দের দ্বারা। আর কেন মানে যুক্তরাজ্যের মানে আলাদা ব্যাপার। যুক্তরাজ্য হলো এরা গিয়ে ফ্রড করেছে ভারতীয়রা, কিন্তু এরা ধরতে পারে না যুক্তরাষ্ট্র সরকার। কিন্তু
গিয়ে তারা দেখা গেল ঠিকই তারা সবকিছু অর্জন করেছে, পড়ালেখা করে শেষ করতেছে যে কোনভাবে হোক, মানে এবং ওই যে ভারতীয় স্টুডেন্টদের কথা বলা হয়, মানে তারা পৃথিবী বিখ্যাত তারা। আমার ক্লাসমেট ছিল ভারতীয়রা, শুনেন, 2 জনকে তারা ইংরেজিতে পাশ করতে পারে নাই বলে ইউনিভার্সিটি ফেরত দিয়েছে, সেন্ড দেম ব্যাক, বিকজ তারা টাফ সিচুয়েশন। এই ইউনিভার্সিটিতে আপনাকে ওই কোর্স পাশ করতেই হবে আপনাকে, ইএপি, ইংলিশ অ্যাজ অ্যান একাডেমিক পারপাস, ইটস নট IELTS, ইটস সিরিয়াস। পাশ করতে পারে নাই, ফেরত দিয়ে দিছে ইউনিভার্সিটি, বলছে যে আপনি পড়তে পারবেন না ওই কোর্সে, আপনি ওই মাস্টার্স লেভেলে পড়তে পারবেন না, বিকজ আপনি এই কোর্সে IELTS 6.0 থাকার পরেও, কেন জানেন, কারণ তারা তৈরি করে তার স্টুডেন্টদেরকে, এটা আপনি ওইটা কিন্তু আপনার IELTS কোর্স স্কোর যদি 6.5ও থাকে তাও আপনি পারবেন না, বিকজ ইউ হ্যাভ টু সিট ফর ইট, বিকজ আপনি ইউ কাম ফ্রম নন ইংলিশ স্পিকিং কান্ট্রি, বুঝলেন? আপনি ভারতীয়রা পাশ করতে পারে নাই, আমার সাথে ফ্রেন্ড লিস্টে এখনো আছে, সরি নাম বলবো না, এখন আমি আপনাদেরকে দিতে পারি, কিন্তু মানে এরা এত মেধাবী না, এরা বুয়া মারে সবচেয়ে বেশি ভারতীয়রা। আর তাদের কি জানেন, তারা একজন আরেকজনকে হেল্প করে, ওই একাডেমিক পারপাসে তাদের একটা লিঙ্ক আপ আছে, এজন্য তারা টিকে যায়। আর বাংলাদেশিরা এটা পারে না। আর বাংলাদেশের সেন্টিমেন্ট হলো আমরা পড়ালেখা করবোই না, আমাদের চাচা আছে, বাবা আছে, আমরা গিয়ে যা ইচ্ছা তাই করবো, ফ্রান্সে চলে যাবো, দ্যাটস হোয়াট দ্য পাথ দ্যাট ইউ হ্যাভ চুজেন, দে নরমালি চুজ, দ্যাটস ওয়াই তারা ইভেন্চুয়ালি দে আর দ্য লুজার, honestly speaking, they are the losers, right? কিন্তু মানে মানে এখন ওই যে এটা বলা হচ্ছে যে মানে এটা নাকি মানে ব্রিটেন নাকি শিক্ষা দিচ্ছে বাংলাদেশকে, ব্রিটেন নাকি শিক্ষা দিচ্ছে স্টুডেন্ট ভিসা বন্ধ করে পাকিস্তান এবং বাংলাদেশকে। দেখুন তাদের ইল ইন্টেনশন, মানে এরা, অথচ এরা আপনাদের মানুষ না, ওনারা তো আপনাদেরই মানুষ মনে করেন খুবই ভালো, দেখেন, কিন্তু দেখেন একটা দেশের বিরুদ্ধে কিন্তু একটা প্রপাগান্ডা ছড়াচ্ছেন না জেনে, শুধুমাত্র ওই যে বললাম যে এদের দেশপ্রেম নাই, এরা অ্যাক্টিভিজম করেন সোশ্যাল মিডিয়াতে, বা এটা তাদের পার্সোনাল গেইনের কারণে, দে হ্যাভ নো কমিটমেন্ট ফর দ্য কান্ট্রি, ফর দ্য পিপল, দ্য ওয়ে দ্যাট আই হ্যাভ, or maybe there are many few people they have, তারা হলো মানে এই তত্ত্বটা, মানে এটা যে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে এই দেশের সম্বন্ধে, যে দেশের নিউ ইয়র্কের মানে লন্ডনের মেয়র হচ্ছে পাকিস্তানি বংশোদ্ভূত, বর্তমান হোম সেক্রেটারি, আপনি দেখেন হোম সেক্রেটারি, স্বরাষ্ট্র মানে মন্ত্রী যিনি এটা দেখে থাকেন ইমিগ্রেশন ব্যাপারটা, উনি মানে শাবানা মাহমুদ, উনি হচ্ছে পাকিস্তানি বংশোদ্ভূত। এরা যে কতটা ব্যাঙ্গের মাথা বা চিকেন ব্রেইন নিয়ে এরা অ্যাক্টিভিজম করেন এবং রাজনীতি করেন, দেখেন আমি আপনাদের সামনে দেখিয়ে দিয়ে গেলাম। লন্ডনের মেয়ের পাকিস্তানি বংশোদ্ভূত, হি ডিড নট born in the United Kingdom, he immigrated when he was 6 or 5, রাইট? বর্তমানে যিনি ইমিগ্রেশন আইন আনছেন উনি শাবানা মাহমুদ, উনি পাকিস্তানি বংশোদ্ভূত। কল্পনা করেন, উনি নাকি পাকিস্তানকে সন্ত্রাসবাদের জন্য করেছে, সবচেয়ে বেশি অ্যাবিউজ করেছে বাংলাদেশিরা এবং পাকিস্তানিরা, গেলে আর আসতে চায় না, আসবে না। তারা যেদিন ভিসা নিয়ে প্লেনে উঠবে, আল্লাহর কসম করে তারা সিদ্ধান্ত নেয় মরে যাব, কিন্তু আর মানে পাকিস্তান থেকে ফেরত আসবে না, ভিসা থাকুক আর না থাকুক। বিশ্বাস করেন, এটা বাংলাদেশি যারা পাকিস্তানিরা তারা থাকতে চায়, তারা থাকবে, বিকজ তারা বিগ কমিউনিটি এবং তারা সবকিছু ভাবেই দেখে। কিন্তু এটাকে বলা হচ্ছে কি, এটা নাকি ডক্টর ইউনূসের কারণে মানে এই সরকারকে পছন্দ করে না। প্লিজ ডু নট ডু দ্যাট, ডু নট ডু দ্যাট, দিস ইজ ইল থট, ইটস এ কনস্পিরেসি এগেইনস্ট আওয়ার কান্ট্রি। বাংলাদেশি পাকিস্তানিরা তো সবার আগে বন্ধ হওয়া উচিত, আর আগে বন্ধ হওয়া উচিত ছিল। যে ধরনের মানে তারা আসবে না, এটা কোনো কথা হলো? আপনাকে তারা স্টুডেন্ট ভিসা দিল পড়ালেখা করার জন্য, গিয়ে আপনি আল্লাহর নাম নিয়ে বললেন যে মানে পরম করুণাময় সৃষ্টিকর্তার নাম দিয়ে মানে নামে শপথ করে বলছি আমি ইংল্যান্ডে এসেছি, কোনোভাবে আমি আর ফিরবো না, ভিসা থাকুক বা নাই থাকুক। মানে এটাই তো বাংলাদেশি এবং পাকিস্তানিরা এই শপথটা করে না, যেদিন প্লেনে উঠে ভিসা পায়, রাইট? এবং এরা কেন যায়? এরা কি যাওয়ার জন্য মানে ফিরে আসার জন্য যায়? বলেন আপনি যান ফিরে আসার জন্য? 1% তো যায় না, কিন্তু এটাকে উড়ানো হচ্ছে কি, মানে এদের বললাম না, এই যে বললাম এদের যে ডিপ নলেজ নাই, কিন্তু অনেক বড় অ্যাক্টিভিজম করেন, মনে হচ্ছে খুবই জানতা আন্তর্জাতিক। ওই যে পড়ালেখা নাই কম, এটা হচ্ছে তার সুস্পষ্ট প্রমাণ। পড়ালেখা খুব কম, তো যদিও আমরা মনে করি ওনারা মানে PhD ডিগ্রিধারী, আসলে তো লেখাপড়া ওই লেভেলে নাই, বুঝছেন? হাইয়েস্ট ইন্টারমিডিয়েট বা ইন্টারমিডিয়েট পাস করেছেন, তো এই যে এই লেভেলটা নাই বলেই এরা এগুলা বলেন, আর না হলে এটা বলতেন না। এরা নাকি মানে ডক্টর ইউনূসের কারণে পাকিস্তানের সাথে বন্ধ করে দিছে, আগামীতে সব সমস্যা হবে, 1971 এই সেই নিয়ে প্রচার করা হচ্ছে। দুঃখ লাগে এদের জন্য, এই চিকেন ব্রেইন নিয়ে এরা বড় বড় সাংবাদিক, এবং এদের তলি একদিন বের হবেই। অল অফ ফেক ক্যারেক্টার্স, আই ক্যান বেট অন দ্যাট রাইট আউট, দ্য অল ফেক ক্যারেক্টার্স, সবাই ফেক ক্যারেক্টার্স। 98% সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা ফেক ক্যারেক্টার্স, দিস ওয়ে দ্যাট ওয়ে। এরা পার্সোনাল গেইনের জন্য এগুলা করেন। অনেকে যা বলেন ভিতরে, তাদের চরিত্রের ভিতরে এগুলো নাই, বুঝছেন তো? এবং এই যে বললাম, এখন দেখেন না 1971 সারাদিন নিয়ে 71 নিয়ে, এরা কারা জানেন?
এরা হচ্ছে ওই যে যারা 10 বছরের ভিতরে ঈদের নামাজ পড়ে নাই, জুম্মা তো যাবেই না, 5 দিন নামাজ তো পড়ে, ঈদের নামাজ পড়ে নাই 10 বছরের ভিতরে, এরাই হলো এই গ্রুপের মানুষ। এরা কতটুকু একটা দলকে ক্ষমতায় আনার জন্য করবেন, বা এদের কথা আমার কেউ শুনে কিনা, এদের কথা শুনে কেউ ভোট দিবে কিনা আমি জানি না। I am very skeptical about them because their personal establishment, যেটা পার্সোনাল মানে পজিশন, যেটা খুবই ফ্রাজাইল I mean to the people. মেবি সাংবাদিক জগতের ভিতরে তারা পরিচয় আছে, যেহেতু কাজ করতো তারা, বাট ওই লেভেলে তারা সত্যিকার অর্থে কোনো ধরনের অ্যাকসেপ্টেড মানুষ নাই, যারা সত্যিকার অর্থে মানুষের ব্রেইন বা মানুষকে পরিবর্তন করতে পারবেন পরিবর্তনের জন্য। I do not think so, ladies and gentlemen. So be careful about them. এখন দেখতেছেন তো মানে পাকিস্তানের ভিসা বন্ধ হয়ে গেছে, বাংলাদেশের ভিসা বন্ধ হয়ে গেছে, মানে ডক্টর ইউনূসের কারণে নির্বাচন চায়। দেখেন আপনি, আল্লাহ এদেরকে হেদায়েত দাও। এটা আমি আবার এদের উদ্দেশ্যে আমার বলার মানে বক্তব্য হচ্ছে, ভাই ইনশাল্লাহ পশ্চিমবঙ্গের মুসলিম সংখ্যা ভবিষ্যতে আরো বাড়বে, পশ্চিমবঙ্গে বাড়ুক, অফকোর্স বাড়ুক, আমি তো মনে করি এটা বাড়া উচিত, বাড়বে নিশ্চয়ই। এবং পশ্চিমবঙ্গে বাংলাদেশিরা মানে আপনার ইন্ডিয়ান মুসলিম যারা আছেন তারা নিজেকে এস্টাবলিশ করবেন, এটাই আমরা চাই। সো লেডিস এন্ড জেন্টলম্যান, হোয়াট ইজ দি বুলেট পয়েন্টস টুডে? নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে, সব জল্পনা কল্পনার অবসান ঘটে গেল। সেকেন্ড থিং হলো যে আপনার এই 71 নিয়ে বাড়াবাড়ি করে, আমার মনে হয় ভাই 71-এর জন্ম হয় নাই, 89% এখন কি হবে? আচ্ছা, 71 নিয়ে বাড়াবাড়ি করে, রাইট? ওই যে ফজু পাগলা বলছে যে যারা 71 নিয়ে বাড়াবাড়ি করে এই বলে তারা মানে এরা কি একটা গালি দিছে, রাইট? মানে দেখলাম যে রাজাকার বলে যারা মানে কি বলতেছে একটা 71 নিয়ে, যারা ভারতকে নিয়ে না কি বলে। তো বেগম খালেদা জিয়া তো এই কথাটাই বলেছেন ভারতকে নিয়ে। তো বেগম খালেদা জিয়া তো তার নেত্রী এখন, তো উনি কি এই লেভেলের? এই হলো এদের মানে মূর্খতা। প্রশ্ন হলো, যাবার আগে এতটুকু বলি যে আগামী ইলেকশনটা বাংলাদেশের 50 বছর কিভাবে চলবে? আপনি দলীয় রাজনীতি বা রাজনৈতিক ব্যবস্থার দাস হবেন কিনা, গোলাম হয়ে থাকবেন কিনা দেশে, নাকি পূর্ণ অধিকার নিয়ে সমৃদ্ধশালী একটা দেশে অবস্থান করবেন, এই নির্বাচনে কিভাবে ভোট দিবেন সেটা নির্ধারণ করবে। এটার জন্য প্রিপারেশন নেন, এর কোনো বিকল্প নেই। আর এতটুকু বলি যে মানে ভালো মানুষ যারা আছে তাদেরকে ভোট দেওয়ার প্রিপারেশন নেন, 100 টাকা প্রয়োজনে দিবেন। আপনি কি আচ্ছা শুনেন, 100 টাকা হলো দিয়ে এবার ভোট দিবেন, এটা আপনাদের মানে উদ্দেশ্যে আমার বলার আছে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো প্রবাসী ও কুটি প্রবাসী ভোট কাজে দিলে ভালো হবে। প্রবাসীরা ভোট দিবেন, এটা আমরা চাই সবাই। এবং বলে রাখি যে প্রবাসীরাই কিন্তু এই দেশ পরিচালনা করে। যদিও রাজনীতিবিদরা প্রিটেন্ড করেন তারা এই দেশের মালিক, আসলে তারা কিছুই না। বরং প্রবাসীরা মানে আমি তো বললাম যে আমাদের রাজনীতিবিদদের ব্যবসা দেখলে মনে হয় এইমাত্র $5 কোটি বা $5 বিলিয়ন ট্রেজারিতে দিয়ে আসছেন, এই দেশের মালিক তারা। আসলে এই রাজনীতিবিদরা এই দেশের জন্য লায়াবিলিটিস, দে আর নট লাইক অ্যাসেট, দে আর নট অ্যাসেট অ্যাট অল। 90% পলিটিশিয়ানস বা পলিটিক্যাল ব্যবস্থা আর দ্য লায়াবিলিটিস ফর আওয়ার কান্ট্রি। না, এখন এই কথা যখন বলবেন, তারা বললেন এখন পর্যন্ত যা হয়েছে দেশে রাজনীতিবিদরা ছাড়া কি আর কেউ করেছে? এটা কিন্তু বলবে। এটার উত্তরটা হলো মানে রাজনীতিবিদরা বাংলাদেশের জন্য এমন আহামারি কোনো কিছু ক্রিয়েট করেছেন কিনা। আর এই দেশ কি খালি স্বাধীন হয়েছে রাজনীতিবিদদের জন্য? এই দেশের আর্থসামাজিক উন্নয়ন থেকে শুরু করে আপনারা এখন তাদেরকে প্রশ্ন করবেন যে আপনারা যে রাজনীতি করেন, রাজনীতি করে আপনারা কারা কারা গরিব হয়েছেন আমাদেরকে দেখান। মানে গরিব হয়েছেন কারা কারা? আপনি কি মনে করেন আপনি রাজনীতি করে আপনি লুজার হয়েছেন? মানে এক সময় হতো, এখন আপনি দেখান যারা খাইতে পারতো না এরা মার্সিড মানে গাড়ি দৌড়ায়। রাজনীতি ব্যবসাটা কতটা সফল আপনি কল্পনা করেন। এই ব্যবসার গড়ে লাল বাতি জ্বালিয়ে দিতে হবে কিভাবে জানেন? ভালো মানুষকে ভোট দিয়ে। আমি আবার বলছি, দল মার্কার উপরে উঠে প্রতিদ্বন্দ্বী নির্বাচন করুন। 71 ইস্যুটাকে মানে ইস্যু মনে করে ভোট কাউকে দিবেন না, পক্ষে দিবেন না, বিপক্ষেও দিবেন না। কেন দিবেন না জানেন? কারণ এটা একটা ইন্ডিয়ান ন্যারেটিভ আমাদের গায়ে কাদের উপর চাপিয়ে দিয়ে আমাদেরকে তো জিম্মি করে রেখেছে এই প্রজন্মকে, ভবিষ্যৎ প্রজন্মকেও জিম্মি করে রাখার একটি মাস্টার প্ল্যান। হ্যাভ এ ব্লেসড ডে, সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।